তাহলে পাঠ্যক্রম বিষয়টা কি? আমরা পাঠ্যক্রমের সাথে কিন্তু প্রত্যেকেই পরিচিত, ক্লাস 1-এর বাচ্চাও পরিচিত, আবার তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তারাও পরিচিত, তাই না? কারিকুলাম, এই পাঠ্যক্রম শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? কারিকুলাম। কারিকুলাম স্পেলিং তোমরা প্রত্যেকেই জানো, CURRICULUM, এটা হচ্ছে কারিকুলাম। তাহলে কারিকুলাম শব্দটা, এই যে কারিকুলাম, এটা তো নিশ্চয়ই কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাই না? মানে পাঠ্যক্রম শব্দটা আমি বলছি কারিকুলাম, মানে পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কি? কারিকুলাম, যেটা আমি অলরেডি এখন লিখলাম, CURRICULUM, কারিকুলাম। তাহলে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বস্তুর কিন্তু কোনো না কোনো উৎপত্তি রয়েছে, অরিজিন রয়েছে, তাই তো? তাহলে এই কথা অনুযায়ী কারিকুলামেরও নিশ্চয়ই একটা অরিজিন থাকা উচিত, তাই তো? অবশ্যই অরিজিন রয়েছে, মানে এটার উৎপত্তি কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড বা লাতিন শব্দ কি? কুরিয়ার। কি বললাম? CURRERE, কুরিয়ার। এই কুরিয়ার শব্দ থেকে কিন্তু কারিকুলাম শব্দটা এসেছে। কি বললাম? আবার বলছি, এই কারিকুলাম ওয়ার্ডটা বা কারিকুলাম শব্দটা তোমরা যে জানতে পারলে বা তোমরা যে পরিচিত এই কারিকুলাম শব্দটার সাথে, এই কারিকুলাম শব্দটা কোরিয়ার নামক ল্যাটিন ওয়ার্ড থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। আমি বাংলাটাও লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। কুরিয়ার, ওকে। তাহলে এই যে কুরিয়ার শব্দটা, এই কুরিয়ার শব্দ থেকে কিন্তু কারিকুলাম শব্দটার উৎপত্তি, যার অর্থ হচ্ছে পাঠ্যক্রম। এবার তোমাদের মনে একটা নিশ্চয়ই প্রশ্ন আসবে যে স্যার আপনি যে এখানে বললেন যে CURRERE, কুরিয়ার, এই কুরিয়ার শব্দের অর্থ কি? নিশ্চয়ই কুরিয়ার শব্দের তো একটা অর্থ থাকা উচিত। কুরিয়ার শব্দের অর্থ কি বলো তো? কুরিয়ার শব্দের অর্থ হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়। কি বললাম? লিখে দিচ্ছি, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়, ওকে। এইটা হচ্ছে কুরিয়ার শব্দের অর্থ। তাহলে কুরিয়ার শব্দের অর্থ কি বললাম? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়। যেমন দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই, দৌড় প্রতিযোগিতা, তোমরা প্রত্যেকেই বিভিন্ন, তোমাদের যে স্কুলের ফাংশন হয়, স্পোর্টস হয়, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। 100 মিটার হোক, 200 মিটার হোক, 400 মিটার হোক, তাই তো? কি সন্দীপ, তুমি তো 400 মিটারে অংশগ্রহণ করেছিলে, রাইট? হ্যাঁ, তোমার সাথে আমার গল্প হয় মাঝে মাঝে। তাহলে দেখো, এই যে 100, 200, 400, 800 যত মিটারই আমরা বলি না কেন বা যেভাবেই দৌড়াই না কেন, শুধু ছেলেরাই দৌড়ায় বা মেয়েরা দৌড়ায় না তা ভুল, মেয়েরাও দৌড়ায়, তাই না? তোমরা ভাই বোন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় স্কুলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। তাহলে দেখো, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তোমাদের একটা কিন্তু ফিনিশিং পয়েন্ট থাকে। আমি যদি সাপোজ ধরি এইটা হচ্ছে তুমি, এটা তুমি ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা তুমি, আর এটা হচ্ছে তোমার ফিনিশিং পয়েন্ট, মানে যেখানে গিয়ে দৌড়টা শেষ হবে। তাহলে তুমি এইখান থেকে যখন দৌড়টা শুরু করলে, তাহলে দৌড়টা যখন শুরু করছো তখন কি এই জায়গাটাকে তুমি ক্রস করার চেষ্টায় থাকছো, এই জায়গাটাকে, এই ফিনিশিং পয়েন্টটাকে তুমি ক্রস করছো, তবেই তো তোমার স্থান হচ্ছে, কেউ যে সবার প্রথমে সেটা ক্রস করছে ফিনিশিং পয়েন্টটা, সেই তো প্রথম হচ্ছে। তার মানে কি, দৌড় প্রতিযোগিতায় একজন ব্যক্তি যখন তার নির্দিষ্ট লক্ষ্যে, এইটা তো তার লক্ষ্য যে আমার 400 মিটার দৌড় হচ্ছে, এটা হচ্ছে আমার ফিনিশিং পয়েন্ট, আমি এখানে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, বুঝতে পেরেছ? তাহলে একজন দৌড় প্রতিযোগী যখন তার ফিনিশিং পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ঠিক তেমনই একজন শিশু বা একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী কিন্তু তার সামর্থ্য অনুযায়ী এই পাঠ্যক্রমকে কেন্দ্র করে, যে পাঠ্যক্রম শব্দটার সাথে আজকে আমরা পরিচিত বা আজকে আমরা আলোচনা করব, এই পাঠ্যক্রমকে কেন্দ্র করেই কিন্তু একজন শিক্ষার্থী, একজন বা শিশু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। কথাটা কি বললাম? আবার বলছি, একজন শিক্ষার্থী বা শিশু এই পাঠ্যক্রমকে কেন্দ্র করেই কিন্তু তার নির্দিষ্ট জীবনের লক্ষ্যে, প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আমি যদি তোমাকে
তোমাকে বলি, অবশ্যই তোমার কিন্তু একটা জীবনের লক্ষ্য রয়েছে। কি মৈত্রী, তাই তো? তোমার জীবনের একটা লক্ষ্য রয়েছে। ঠিক আমাকে যদি তোমরা কেউ প্রশ্ন করো, স্যার আপনার জীবনের লক্ষ্য কি, তাহলে অবশ্যই আমার জীবনেরও একটি লক্ষ্য রয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই ছোট্ট থেকে শুরু করে একদম যতদিন আমরা বাঁচি ততদিনের মধ্যেই কিন্তু আমাদের প্রত্যেকেরই মানে পড়াশোনা জীবন শেষ করার পর আমরা কিন্তু প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ফোকাস থাকে, লক্ষ্য রয়েছে যে আমরা সেই লক্ষ্যে কবে পৌঁছাতে পারবো। প্রত্যেকেরই লক্ষ্য রয়েছে, তাই তো? তাহলে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি প্রয়োজন? আমি এর আগের দিন একটা বিষয় আলোচনা করেছিলাম, শিক্ষকের পাশাপাশি তোমরা মনে করো আমি 4টা মেরুর কথা বলেছিলাম না? শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় আর পাঠ্যক্রম বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, পাঠ্যক্রম, এই যে 4টা মেরু, শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, পাঠ্যক্রম, এটাকে এবার আমি যদি একটা ছোট্ট আরও একটা এক্সাম্পল দিই, একটা গাড়ি, সেই গাড়ির 4টা চাকার প্রয়োজন তো? একটা গাড়ি ধরো, 4 চাকার একটা গাড়ি, মারুতি হতে পারে, অল্টো হতে পারে, i10 হতে পারে, BMW হতে পারে, মার্সিডিজ বেঞ্জ হতে পারে, যাই হতে পারে। তাহলে এই যে একটা গাড়ি, মিনিমাম 4টা চাকার প্রয়োজন সেই গাড়িটা ভালো মতো চলার জন্য, স্পিডে সমগতিতে চলার জন্য। আমি রিক্সার 3টে চাকার কথা বলছি না, কিন্তু কেউ এটা মনে মনে ভাববে না, স্যার রিক্সা তো চলে, তাই না? রিক্সার সাথে গাড়ির অনেক পার্থক্য রয়েছে, আমি গাড়ি বলছি। তাহলে দেখো, একটা গাড়ির যে 4টা চাকা রয়েছে, একটা চাকা যদি খুলে নিই তাহলে কি গাড়িটা কি চলবে? গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা গাড়িটা চলবে না। ঠিক তেমনি এই পুরো শিক্ষা ব্যবস্থা চলার জন্য এই শিক্ষার 4টি মেরু, একটা কি বললাম? শিক্ষক, গাড়ির একটা চাকা, আর একটা চাকা বলছি শিক্ষার্থী, 2টো চাকা হয়ে গেল। আর একটা চাকা বলছি পাঠ্যক্রম, মানে 3 নম্বর চাকা, আর একটা লাস্ট চাকা হচ্ছে শিক্ষালয় বা বিদ্যালয়। এই যে গাড়ির 4টা চাকা বা এই যে শিক্ষার 4টা চাকা, এই 4টা চাকাই কিন্তু জরুরি। সুতরাং এই পাঠ্যক্রমটাও কিন্তু একজন শিক্ষার্থীর বা একজন শিশুর জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই কিন্তু সে তার জীবনের লক্ষ্যে পৌঁছায়। বুঝতে পেরেছো? তাহলে পাঠ্যক্রমটা কি, আমি এগুলো মুছে দিচ্ছি। তোমাদের এই পাঠ্যক্রম কি, এটা নিয়ে তোমাদের 2 নম্বরে প্রশ্ন আসতে পারে, তোমাদের এসএকিউ অর্থাৎ 1 নম্বরেও কিন্তু আসতে পারে। তার জন্য আমি তোমাদের যে নোটসটা রেডি করেছি, সেই নোটসটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। সেখানে অনেকগুলো সংজ্ঞা আমি দিয়েছি, মোটামুটি 2-3টের মতো আমি অলরেডি সংজ্ঞা দিয়েছি। সেই সংজ্ঞাগুলো তোমরা কিন্তু পড়ে নিবে, মুখস্থ করে নিবে, কারণ সংজ্ঞাগুলো বলার কিছু নেই, ছোট ছোট করেই দিয়েছি। তোমাদের সুবিধার্থে সংজ্ঞাগুলো আমি ইংরেজি বাংলা দুটোই দিয়েছি। অনেক মেধাবী স্টুডেন্টস রয়েছে যারা ইংরেজিতে লিখতে পছন্দ করো, তো তাদের জন্য আমি সংজ্ঞাগুলো ইংরেজিতে দিয়েছি। আবার যারা মনে করো ইংরেজিতে একটু ভয় লাগছে, আমার ভূতের ভয়, না সরি ইংরেজির ভয়, তাই তো? তাহলে ইংরেজিতে ভয় লাগছে, তাদের জন্য আমি বাংলাতেও লিখে দিয়েছি অর্থাৎ দিয়ে, মানে ইংরেজি যে সংজ্ঞাটা সেটারই বাংলা ট্রান্সলেট করা আছে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে দেখো, আমি সংজ্ঞাগুলো নিয়ে ডিসকাস করছি না, তাও আমি একটা সুবিধার্থে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, মোস্ট পপুলার সংজ্ঞা যেটা, সেই সংজ্ঞাটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন। কি বললাম? মুদালিয়ার কমিশন। বিভিন্ন কমিশনগুলো যখন আমরা পড়ব, মুদালিয়ার কমিশন দেখো 1952 খ্রিস্টাব্দে কি সংজ্ঞা দিয়েছে। মুদালিয়ার কমিশন 1952 খ্রিস্টাব্দে তাদের যে রিপোর্ট প্রকাশ করেছিলেন, সেই রিপোর্টে তিনি বলেন, কি বলেছিলেন বলো তো? তিনি বলেছিলেন, মুদালিয়ার কমিশনের রিপোর্টে বলা হয়েছিল যে পাঠ্যক্রম বলতে বোঝায় শিক্ষার্থী শ্রেণীকক্ষে, পাঠাগারে, পরীক্ষাগারে, কর্মশালায়, খেলার মাঠে এবং শিক্ষকদের সংস্পর্শে এসে যা কিছু শেখে। কথাটা কি বললাম? পাঠাগারে, শিক্ষালয়ে, পরীক্ষাগারে, খেলার মাঠে, শিক্ষকদের সংস্পর্শে, মানে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থী যা কিছু শেখে, তাই তো? আমরা খেলার মাঠে গিয়েও কিছু শিখতে পারছি, যেটা আমরা ব্যাপক অর্থে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। আমরা বিদ্যালয়েও কিছু শিখতে পাচ্ছি বা শিক্ষকদের কাছাকাছি যখন থাকছি, এই যে আজকে তোমরা আমার ক্লাস করছো বা তোমাদের সাথে আমি ক্লাসে যুক্ত রয়েছি, তাহলে কি তোমরাও তো কিছু শিখতে পারছো তো? তাহলে তুমি একটা বিদ্যালয় বা অনলাইনের মাধ্যমেও শিখছো, তুমি যখন খেলার মাঠে যাচ্ছ সেখানেও শিখছো, যখন তুমি বাজার যাচ্ছ সেখানেও কিন্তু কিছু না কিছু শিখছো। সুতরাং তুমি যেখান থেকেই যা কিছু শিখছো না কেন, এই শিক্ষাটা তোমার জীবনাদর্শ অর্থাৎ তোমার জীবনের চলার পথে বা জীবনের লক্ষ্য পূরণের ক্ষেত্রে সেটা কোনো না কোনো কাজে ব্যবহৃত হচ্ছে বা কোনো না কোনো কাজে লাগছে। অথবা তার সাথে আরও একটা কথা লিখেছি আমি, যে এটা ছাড়াও তিনি যা কিছু তাকে কাজ করতে হয়, অর্থাৎ শিক্ষার্থী
শিক্ষার্থীকে যা কিছু কাজ করতে হয় তার সব কিছুই সমস্ত দিকই কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন দিকে কিন্তু বিকাশ করে, সর্বাঙ্গীন দিককে স্পর্শ করে এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করে। তাহলে পাঠ্যক্রমের ভূমিকাটা কতটা বুঝতে পেরেছ? মুদালিয়ার কমিশন 1952 খ্রিস্টাব্দে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু পাঠ্যক্রমের সংজ্ঞা এটা দিয়েছিলেন এবং তিনি জোর করে এটাকে বলেছিলেন যে একজন শিক্ষার্থীর পাঠ্যক্রম বলতে কাকে বোঝাবো? পাঠ্যক্রম কি একটা লিমিটেড বস্তু বা লিমিটেড একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে? না, পাঠ্যক্রম সেটাই। পাঠ্যক্রম আর পাঠ্যসূচি দুটো কিন্তু আলাদা বিষয়, কেউ কিন্তু গন্ডগোল করবে না। তোমাদের আমি আলাদা করে পাঠ্যসূচি যখন শর্ট প্রশ্নে বা বড় প্রশ্নে আলোচনা করব তখন আমি তোমাদের পার্থক্যটা বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তবে পাঠ্যক্রম কি, এক কথায় যদি আমি বলি, পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম। তুমি শিখছো কি করে লিখতে হবে, এই যে লেখা কি করে লিখতে হয়, তুমি এই যে লিখছো, যেমন ধরো আমি যদি বলি অভিষেক, তাহলে এই যে লিখলাম, এই যে নামটা লিখলাম, এই নামটা লিখতে গিয়ে তো 4টা অক্ষরের প্রয়োজন হলো। অ, ভ, পেটকাটা মধ্যে স, ক প্রয়োজন হলো। তো তাহলে এই 4টা অক্ষরের যুক্ত হয়ে 4টা অক্ষরের সমবায়ে আমার নাম কি হলো? অভিষেক, রাইট? তাহলে দেখো, এই যে আমি লেখার শিখছি বা আমি যা কিছু পড়তে উচ্চারণ করতে শিখছি বা আমি খেলার মাঠে যা শিখছি, খেলার মাঠে গিয়ে কি শিখছি? খেলার মাঠে গিয়ে শিখছি যে কি করে একজন ক্রিকেটার বা একজন ব্যাটসম্যান কি করে বলটাকে মারছে, কি করে 6 মারছে, কি করে 4 মারছে, কি করে রান নিচ্ছে, তাই তো? একজন ফুটবলার কি করে পাস দিয়ে বলটাকে পাস করে গোল করছে, রাইট? গোল করছে। তারপর বাজারে গিয়ে দেখছি একজন মাছওয়ালা কি করে মাছ কাটছে। বুঝতে পেরেছো? তার মানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা যা কিছু শিখি তাই হচ্ছে পাঠ্যক্রম। আশা করি বুঝতে পেরেছো, অথবা কারিকুলাম। তাহলে দেখো, এটা হচ্ছে মুদালিয়ার কমিশনের রিপোর্টের সংজ্ঞাটা আমি দিলাম। এটা মোস্ট পপুলার সংজ্ঞা, তোমরা বইয়ে প্রত্যেকেই পেয়ে যাবে। পাশাপাশি আমি আরও পপুলার 2-3টে সংজ্ঞা দিয়েছি যেটা তোমাদের নোটসে রয়েছে। আমি ওই 2 নম্বরের জন্য এতটা সময় নষ্ট করব না, তোমরা সংজ্ঞাগুলো পড়ে নিবে। যদি কোনো অসুবিধা হয়, তোমাদের যখন ক্লাস টাইম রয়েছে, তোমাদের প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা ক্লাস টাইম রয়েছে, সেই ক্লাস টাইমে আমাকে জানাবে, আমি তোমাদের সেখানে না হয় আরও একবার বলে দেবো। তাহলে এবার আমি ডিরেক্ট চলে আসছি আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যাবলী। ওকে, তাহলে দেখো আমি ডিরেক্ট কিন্তু বৈশিষ্ট্যাবলীতে চলে আসলাম। দেখো, বৈশিষ্ট্যগুলো যখন আমি আলোচনা করব, তোমাদের টোটাল কটা পয়েন্ট আমি বলেছি? 8টা পয়েন্ট, তাই তো? 8টা পয়েন্ট দেবো বলেছি, তো 8টা দিয়েছি, 9টা দিয়েছি, যে কটাই দিয়েছি। দেখো, আমি 4টা করে এখানে ভাগ করে দিচ্ছি, বলে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে বুঝবে। যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও একবার দেখবে, কারণ পয়েন্টগুলো খুব একটা কঠিন নয়। আধুনিক পাঠ্যক্রম, বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে পাঠ্যক্রমের উপর শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সেই পাঠ্যক্রমের কিছু বৈশিষ্ট্য, যেটা পাঠ্যক্রমের সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, সেই বৈশিষ্ট্যগুলোই আমি কিন্তু তোমাদেরকে বোঝাবো। যেমন একটা মানুষের যেমন বৈশিষ্ট্য রয়েছে, একটা গরুর যেমন বৈশিষ্ট্য রয়েছে, একটা ছাগলের যেমন বৈশিষ্ট্য রয়েছে, তোমার যেমন বৈশিষ্ট্য রয়েছে, ঠিক তেমনই পাঠ্যক্রমেরও বৈশিষ্ট্য রয়েছে, তাই তো? তাহলে প্রথম বৈশিষ্ট্যটা আমি দেখো কি দিয়েছি। প্রথম বৈশিষ্ট্য দিয়েছি যে পাঠ্যক্রম অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নির্ধারিত। কি বললাম? পাঠ্যক্রম অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নির্ধারিত। পয়েন্টটা দেখো, লিখে নাও। 1 নম্বরে বললাম পাঠ্যক্রম অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নির্ধারিত। ওকে, দেখো পয়েন্টটা খুব সুন্দর পয়েন্ট আমি দিয়েছি। নেক্সট আমি 2 নম্বরে যাব। তার আগে দেখো, অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নির্ধারিত পাঠ্যক্রমকে বলছি। কেন বলছি? দেখো, পাঠ্যক্রম তুমি রচনা করতে পারবে? ভাই বা বোন, তোমাদেরকেই বলছি, তুমি কি পাঠ্যক্রম রচনা করতে পারবে? ক্লাস 1-এর বাচ্চার জন্য কি ধরনের পাঠ্যক্রম তাদের সিলেবাসে রাখা উচিত, বা ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য কি ধরনের পাঠ্যক্রম তাদের সিলেবাসে রাখা উচিত, আবার যারা মাস্টার ডিগ্রি করছে, MA পড়ছে, মাস্টার্স অফ এডুকেশন, সেখানে কি ধরনের পাঠ্যক্রম রাখা উচিত, বা ডিগ্রি কলেজ বা গ্র্যাজুয়েশন BA যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোতে কি ধরনের পাঠ্যক্রম রাখা উচিত, এটা কি তুমি বা আমি কেউ কি বিচার করতে পারবো?
তোমাদের মনে, তোমাদেরকে আমি এই প্রশ্নটা করলাম, প্রত্যেকেরই উত্তর আমি জানি তোমরা মাথা নাড়াচ্ছ যে না, তাই তো, না এরকম করছো। পারবো না, কেন পারবো না? কারণ একটা পাঠ্যক্রম রচনা করার জন্য যা যা প্রয়োজন সেটা আমাদের সবার মধ্যে নেই, তার জন্যই আমরা পারবো না। যদি থাকতো অবশ্যই পারতাম। তাহলে পাঠ্যক্রম কিন্তু অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নির্ধারিত হয়। অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ কথার অর্থ কি? যার মধ্যে একটা শিশুর মনোবৈজ্ঞানিক দিক, একটা ধরো একজন ব্যক্তি, সে আমি হই বা তুমি হও বা যারা পাঠ্যক্রম রচনার সাথে যুক্ত থাকে তারা, আমি তাদের কথা বলছি। তাহলে ওনাদেরকে কি করতে হবে? ওনাদেরকে একটা শিশু কোন বয়সে কোন স্টেজে শিক্ষার্থীকে বা শিশুদেরকে কি ধরনের বিষয়বস্তু পড়ানো উচিত। আমি যদি একটা এক্সাম্পল দিই, ক্লাস 1-এর বাচ্চাকে a+b হোল স্কোয়ার এটা শেখাচ্ছি, 1-এর বাচ্চা কি বুঝবে? ও বলবে ও এ ফর অ্যাপেল, বি ফর বল, এটা তো 2, এটাই বুঝবে, রাইট? তাহলে একটা 1-এর বাচ্চাকে বা 2-এর বাচ্চাকে a+b হোল স্কোয়ারের ফর্মুলা আমি শেখাতে পারবো না। তাহলে এটা আমি কোন ক্লাসে শেখাতে পারবো? ক্লাস 6-এ, তাই তো? কারণ তাদের মধ্যে সেই ধারণাটা চলে আসে। তাহলে প্রত্যেকটা স্টেজে, কোন স্টেজে কাকে কি ধরনের বিষয়বস্তু পড়াবো বা বিষয়বস্তু শেখাবো, সেইটা কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, যার মধ্যে মনোবৈজ্ঞানিক সম্পর্কে, একটা শিশুর মনোবৈজ্ঞানিক দিক সম্পর্কে ধারণা থাকবে, তার সামাজিক দিক সম্পর্কে ধারণা থাকবে, এভরিথিং, এই সমস্ত কিছু যখন ধারণা থাকবে, সব কিছুই কিন্তু তখনই একজন ব্যক্তি পাঠ্যক্রম নির্বাচন করতে পারবে। তাহলে পাঠ্যক্রম নির্বাচন করার জন্য একজন ব্যক্তির মধ্যে দর্শন অর্থাৎ ফিলোসফি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান সব কিছুর ধারণা থাকা প্রয়োজন। তবেই তিনি কিন্তু পাঠ্যক্রম নির্বাচন করতে পারবেন, কোন ক্লাসের জন্য কোন বিষয়বস্তু পড়ানো উচিত সেগুলো তিনি ইনক্লুড করতে পারবেন। বুঝতে পেরেছ? অভিজ্ঞ ব্যক্তি দ্বারা নির্ধারিত। নাম্বার 2-তে বলেছি পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত। পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত, তাই না? কেন বললাম পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত? খুব সহজ বিষয়, তোমরা এখানে পয়েন্টেই বলে দেওয়া আছে কেন পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত। একটু আগেই বললাম আমি অভিজ্ঞ ব্যক্তির দ্বারা নির্ধারিত জায়গাতে পূর্ব নির্ধারিত। এই যে তোমরা ক্লাস 11-এ পড়ছো, ক্লাস 11 যখন পাস করবা, 11 পাস করার পর ক্লাস 12-এ যখন উঠবা, 12-এ কিন্তু অলরেডি তোমরা সিলেবাস আগে থেকেই জানতে পারছো যে ক্লাস 12-এ আমরা কি কি জানতে পারবো, তাই তো? তাহলে আগে থেকেই সেটা নির্ধারণ করা রয়েছে যে কোন ক্লাসে কি কি শেখানো হবে, রাইট? তাহলে পূর্ব নির্ধারিত, পূর্ব মানে কি? আগে তুমি ক্লাসে উঠছো, তারপর কি তোমাকে ডেকে বলছে বাবু এখানে বসো, হ্যাঁ তুমি কি কি শিখতে চাও বলো তো, হ্যাঁ তুমি এটা শিখবে, এরকম করা হয়? নিশ্চয়ই করা হয় না। তার মানে পাঠ্যক্রমকে আগে থেকে নির্ধারণ করে রাখা হয় যে কোন ক্লাসে কি কি বিষয়বস্তু শেখানো হবে, কি কি টপিক তাদের সামনে তুলে ধরা হবে। তাহলে এটা কারা নির্বাচন করেন? অভিজ্ঞ ব্যক্তিরা। আমি তো বলেই দিলাম যাদের মধ্যে সব রকম জ্ঞান রয়েছে, দর্শন সম্পর্কে জ্ঞান রয়েছে একজন শিক্ষার্থীর, একজন শিশুর মনোবৈজ্ঞানিক, সামাজিক, সমাজবিজ্ঞান সম্পর্কিত সমস্ত কিছু নলেজ যাদের মধ্যে রয়েছে, তারাই সেটা কিন্তু নির্ধারণ করতে পারে। তার নির্ধারণ যখন করতে পারে, তার মানে কোন ক্লাসে কি কি কখন শেখানো উচিত, কোন ক্লাসে সেটা ইনক্লুড করা উচিত, তাহলে সেটাও কিন্তু আগে থেকেই নির্ধারণ করা থাকে। তার জন্যই আমি কিন্তু বলছি পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত। আশা করি বুঝতে পেরেছো পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত। এবার আরেকটা ছোট্ট কথা আমি বলে দিই যে পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত কেন বললাম। কারণ একজন শিক্ষার্থীর বয়স, একটু আগে যেটা আমি বলছিলাম তোমাদের এখানে, একটু আগে এখন এ ফর অ্যাপেল দিয়ে আমি বোঝালাম যে শিক্ষার্থীর বয়স, কোন বয়সে শিক্ষার্থীরা কিভাবে নেবে বিষয়টাকে, তাই তো? একজন শিক্ষার্থী, আমি এখনই বললাম ক্লাস 1-এর বাচ্চার 5 বছর বা 6 বছর বয়স থাকে, সে 5 বছর 6 বছর বয়সে নিশ্চয়ই a+b হোল স্কোয়ারের ফর্মুলা কি সেটা তার মাথাতে আসবে না। তার বয়স যখন 12 বা 14 বছর হবে, সে তখনই কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবে, তাই তো? তার আগে না তো ভাববে এটা একটা লেটার, ইংরেজি লেটার, তাই তো? এটাই সে বুঝবে। আবার ক খ এগুলো একটা অক্ষর, ব্যঞ্জন বর্ণ, এটাই বুঝবে। তাহলে তাকে কোন সময় মানে একটা শিক্ষার্থীকে বা একজন শিশুকে কোন সময় তার মানে বয়সের উপর বিবেচনা করে তার সামর্থ্য সে কতটা নিতে পারবে। আমি যদি আজকে তোমাদেরকে পিএইচডি লেভেলের পড়া পড়াই বা তোমাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলের পড়াগুলো শেখাই, তোমরা কিন্তু 50% বুঝবে, 50% বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে। তোমাকে এখনই বলে দিচ্ছি, গেস্টাল্ট থিওরি, কি বললাম? গেস্টাল্ট থিওরি মানে তো জানো তত্ত্ব। গেস্টাল্ট কি? এইভাবে মাথা চুলকাচ্ছ, গেস্টাল্ট কি?
হ্যাঁ, গেস্টাল্ট হচ্ছে তোমাদের অলরেডি এটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, এগুলো তোমাদেরকে আমি পরে শেখাবো, ক্লাস 12-এ রয়েছে। তাহলে দেখো আমি এখন যেমন তোমাকে এখানে একটা ছোট্ট ডেমো দিলাম যে গেস্টাল্ট থিওরি তুমি বুঝতেই পারলে না, তাই না? তোমাদের 11 বা 12-এ যেখানে আমি যখন আস্তে আস্তে করাবো বা গ্র্যাজুয়েশনে এগুলো আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে। তাহলে এই জিনিসগুলো মানে তোমাকে ক্লাস 11-এ যেটুকু শেখানো উচিত, তোমার বয়স তুমি যেটুকু নিতে পারবে, তোমার যেটুকু সামর্থ্য রয়েছে সেটুকুই তো তুমি শিখবে। এর বাইরে দিয়ে দিলে সেটা কি তোমার মধ্যে প্রবেশ করবে? করবে না, মাথার চারিপাশে ঘুরে বেড়াবে, তাই তো? তুমি পাগল হয়ে যেতে পারো, তাই তো? তাহলে তোমার লিমিটেড, তুমি যতটুকু শিখতে পারছো তুমি ততটুকুই তোমার মধ্যে দেওয়া উচিত। এই যে সব দিক বিচার বিবেচনা করে তোমাদের কিন্তু পাঠ্যক্রমটা আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। তার জন্যই আমি একটা সুন্দর বৈশিষ্ট্য দিয়েছি যেটা পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত। নেক্সট আমি পয়েন্ট দিয়েছি যে পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য। পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য, এটাও খুব সুন্দর পয়েন্ট। দেখো পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য, কেন পরিবর্তনযোগ্য আমি এখনই বলে দিই। পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য, দেখো পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য বললাম, কেন বললাম? পরিবর্তন মানে কি? সেটা পরিবর্তিত হয়। দেখো সমাজ ব্যবস্থা, আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজটা কি পরিবর্তনশীল, তো তাই তো? তুমি আজ থেকে 10 বছর আগে সমাজের কথা ভাবো, তোমার মা বাবার কাছ থেকে গল্পগুলো শুনবে, ওনারা কিন্তু সেই সমাজে যে সমাজটাকে দেখেছে, বর্তমান দিনের সমাজ কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এবার শুধু সমাজ পরিবর্তন হয়েছে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে। এবার বলো, প্রশ্ন করো স্যার শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিবর্তন হয়েছে? করো প্রশ্ন। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে ভেবে দেখো। তোমরা এই যে অনলাইন কোর্স করছো, অনলাইনে শিখছো, পড়াশোনা করছো, তোমার মা বাবারা কি কখনো অনলাইনে শেখার কথা ভেবেছিল? জিজ্ঞেস করবে, আজকেই জিজ্ঞেস করবে। এখন যদি তোমার মা বাবা পাশে থাকে, এখন একটু মাথাটাকে ঘোরাও, আমি এই যে এভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করো, মা বা বাবা তোমরা কি অনলাইনে কোর্স করেছিলে? উত্তর আসবে না, তাই তো? ওনারা কি সব স্কুল যেত, টিউশন করতো, এরকমভাবেই চলে এসেছে। কিন্তু বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থা ভাবো, তোমরা অনলাইনে কোর্স করছো, তোমরা কোনো কিছু পারছো না, কি করছো? গুগলে মারছো, গুগলে লিখছো, তুমি উত্তর পেয়ে যাচ্ছ, তোমাকে কারোর উপর নির্ভরশীল থাকতে হচ্ছে না। কিন্তু আগেকার দিনে মা বাবাদেরকে সবসময় কিন্তু শিক্ষকদের উপর নির্ভরশীল থাকতে হতো, তাই না? শিক্ষক কবে করাবে? কারণ সেই সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না সেরকম, সেই সময় নেটওয়ার্ক সেরকম বিস্তারিতভাবে ছিল না। তারপর এই যে নেট, তোমরা যেটা ইন্টারনেট ইউজ করছো সেগুলো ছিল না সেই সময়। তার জন্য তাহলে সেই সময় থেকে আজকে বর্তমানে শিক্ষা ব্যবস্থাও কিন্তু পরিবর্তন হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের ফলে কি হয়েছে? তোমাদের এই যে আমরা যে জীবিকা অর্থ উপার্জন করছি, জীবন জীবিকা নির্বাহ করছি, সেখানেও পরিবর্তন দেখা দিয়েছে, তাই না? তাহলে সব দিক থেকেই কিন্তু পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে আমি এখানে বলছি পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য। কেন পরিবর্তনযোগ্য? দেখো আজকে তোমাদের এই রিসেন্ট তোমরা খবর পেয়ে গেছো যে সেন্ট্রাল ডিসাইড করেছে যে পাঠ্যক্রম পুরো সিলেবাস তুমি বলো বা পুরো প্যাটার্নটাকেই পাল্টে দিয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020, এই যে এইটা তোমরা জানতে পেরেছো, এটা এখনো অ্যাপ্লিকেবল হয়নি, মানে এখনো সেটা বলা হয়েছিল যেখানে মাধ্যমিক থাকবে না, তাই তো বলা হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এই 4 বছরের মানে 9, 10, 11, 12 একসাথে হবে, টোটাল 40টি বিষয় পড়ানো হবে। এই বিষয়গুলো প্রত্যেকের কাছেই ইনফরমেশান চলে গেছে, আমি জানি, আমি এগুলো নিয়ে ক্লাস নিচ্ছি না এখন। তাহলে দেখো এই সেন্ট্রাল যখন সিদ্ধান্ত নিল যে পাঠ্যক্রমটাকে পরিবর্তন করতে হবে, তাহলে 34 বছর পর এটা কিন্তু একটা পরিবর্তন করার ভাবনা আসলো। এবার পরিবর্তন করার ভাবনা আসলো মানে কি পরিবর্তন করে দিল? না। তাহলে কি করলো? সেটা আগে থেকেই নির্ধারণ করা হলো, তাই না? পাঠ্যক্রমটাকে কোথায় মানে কোন জায়গাতে কি কি বিষয় পড়ানো হবে, কোন শিক্ষার্থীদের ক্লাস 9 বলো, ক্লাস 10 বলো, তাদেরকে কি বিষয় পড়ানো হবে, ক্লাস 11, 12-এ কোন বিষয় পড়ানো হবে, তাহলে সবগুলোই কিন্তু আগে থেকে নির্ধারণ করা হয়েছে। তাহলে পাঠ্যক্রমটা দেখো, এখন তোমরা যে পাঠ্যক্রমে ক্লাস করছো, এখন তোমরা যে পাঠ্যক্রমে পরীক্ষা দেবে, তাহলে সেগুলো কি হবে? আগামী 2 বছর পর বলো বা 1 বছর পর বলো বা 3 বছর পর বা 5 বছর পর, যখনই সেটা অ্যাপ্লাই হোক না কেন সমাজে, প্রত্যেকটা মানুষের উপর যখন অ্যাপ্লাই হবে, তখন কিন্তু এই পাঠ্যক্রম তোমরা বর্তমানে যে পাঠ্যক্রমের উপর ক্লাস করছো সেই পাঠ্যক্রমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই তো? তোমরা কোয়েশ্চেন প্যাটার্নও ভাবো, আমরা পরীক্ষা দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকে 16 নম্বরের প্রশ্নে পরীক্ষা দিয়েছিলাম। তোমরা কত নম্বরের প্রশ্নে পরীক্ষা দিচ্ছ? 10 নম্বরের প্রশ্নে, গ্র্যাজুয়েশনে 16 নম্বর ছিল, তাহলে তোমরা এখন 8 নম্বরের প্রশ্নে পরীক্ষা দিচ্ছ। তাহলে 8 নম্বরের প্রশ্নে পরীক্ষা দিচ্ছ, তাও আবার কি
তোমাদের অর্ধেক মানে 80 নম্বরের যদি পরীক্ষা হয় 40 নম্বর তোমার এমসিকিউ আর এসিকিউ চলে গেল, আর তোমার 40 নম্বর বড় প্রশ্ন, 5টা প্রশ্ন করতে হয়, 5 8 40, তাই তো? তাহলে দেখো এখন সিলেবাসের প্যাটার্নটা, কোয়েশ্চেন প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে। আবার আজ থেকে 2 বছর পর বা 5 বছর পর কিন্তু এটাও পরিবর্তন হয়ে যাবে। তার মানে কি পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য। বুঝতে পেরেছ কেন পরিবর্তনযোগ্য? আমাদের এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও পরিবর্তন করতে হবে, তার জন্যই তো পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য। বুঝতে পেরেছ? নেক্সট আমি বলছি পাঠ্যক্রম বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল। দেখো বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল। বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল। তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা তোমাদের যখন নোটস আমি দেব গ্রুপে সেখানেও পেয়ে যাবে। দেখো বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল, উপরটা লিখতে ভুলে গেলাম, তোমরা লিখে নিও, যুক্তির উপর নির্ভরশীল। তাহলে দেখো বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক যুক্তি কেন বলছি? এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এটা কি শিক্ষা ব্যবস্থা বলো? কেউ একজন তোমরা মনে মনে বলো, আমি শুনতে পেয়ে যাবো। হ্যাঁ আমি অন্তর্যামী, বলো 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 কি? হ্যাঁ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাই তো? তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানে কি? তোমাকে যখন ছোটবেলা থেকে, এই যে আজকে তোমার বয়স কত? 16 বা 17, তাই তো? তাহলে তুমি যখন ছোটবেলা থেকে তুমি আজকে এই 16 বা 17 বছরে এসছো, তোমাকে ছোটবেলা থেকে তোমার মা বা বাবা তোমাকে কিন্তু মানুষ করলো। তোমার মা বাবা মানুষ করা, একটা সন্তানকে মানুষ করা মানে কি জানো? হ্যাঁ তোমরা তো প্রত্যেকেই কেউ মা হবে, কেউ বাবা হবে ইন ফিউচারে। তাহলে এই যে মানুষ করা, তার মানে কি একটা শিশুর কখন খিদে পাচ্ছে, তার কখন কি প্রয়োজন, সব কিছুই কিন্তু একটা মা বাবা বুঝতে পারে। পাশের বাড়ির কাকিমা বা জেঠিমা বা মাসিমা বা দাদা বা দিদি কেউ কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারবে কে? যিনি কিনা সব সময় তোমাদের সাথে থাকছেন, যিনি কিনা তোমাদের অন্তর, তোমাদের মনটাকে বুঝতে পারছেন, তিনি কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তোমার কখন কি প্রয়োজন, তোমার খিদে পেয়েছে, এই যে একটা ছোটবেলায় যখন শিশু খিদে পায়, একটা বাচ্চার যখন খিদে পায়, তখন কি বাচ্চাটাকে মাকে বলে মা আমার খিদে পেয়েছে? বলে না। তার মানে কি বাচ্চাটার যে খিদে পেয়েছে, সে যখন কাঁদে তখন তার মা কিন্তু তাকে দেখেই বুঝতে পারে যে আমার সন্তানের খিদে পেয়েছে, তাই তো? তার মানে কি তার মনোবৈজ্ঞানিক, এক মায়ের মনোবৈজ্ঞানিক দিক কিন্তু অত্যন্ত সতেজ, তাই তো? সতেজ, অ্যাক্টিভ, যে তার সন্তানের কখন কি প্রয়োজন, কখন খিদে পাচ্ছে, কখন সে পটি করবে, কখন সে স্নান করবে, সব কিছুই কিন্তু তার মাকে বা বাবাকে দেখতে হয়। বুঝতে পেরেছ? তার মানে আমি বলছি বৈজ্ঞানিক পাঠ্যক্রম হচ্ছে বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল। যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাই একজন শিশুর জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন স্টেজে কি কি বিষয় পড়ানো উচিত, আবার বলছি একজন শিশুর তার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন বয়সে বা কোন স্টেজে তাকে কোন কোন বিষয়ে শিক্ষাদান করা উচিত, বা সে কোন কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করবে, এই সব কিছুই কিন্তু বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক যুক্তি দ্বারা নির্ধারণ করা হয়। তুমি আমি একটা মানে যা ইচ্ছা হলো বলে দিলাম, যা ইচ্ছা যুক্তি দেখিয়ে দিলাম, হবে না। এটা কি বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে যে যেমন তেমন যুক্তি আমি শো করে দিলাম, বন্ধুকে বাঁচিয়ে দিলাম? না, এখানে একটা মানুষের জীবনের ব্যাপার, এখানে একটা মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছানোর ব্যাপার, তাই তো? তার মানে যেমন তেমন যা খুশি যুক্তি প্রদর্শন করলে হবে না, সেটাকে বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক যুক্তি দ্বারা সেটাকে কি করতে হবে? শো করতে হবে। বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক যুক্তি দ্বারা পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে, তবেই একজন একটি শিশু তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে যে পড়াশোনা করতে হচ্ছে, এই পড়াশোনাটা কি পড়ছে? পাঠ্যক্রমই তো পড়ছে। তাহলে কোথায় কি পড়বে, কোন ক্লাসে কি পড়বে, সেটা কে নির্ধারণ করবে? বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা। সেটা কোথায় নির্ধারণ করা হচ্ছে? পাঠ্যক্রমের মধ্য দিয়ে। বুঝতে পেরেছ? তাহলে কি বললাম? পাঠ্যক্রম বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল। নেক্সট আমি আসছি পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক। পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক, এদিকে চলে আসলাম। পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক। আমার মতো হাতের লেখা আমি জানি তোমাদের কারোরই নেই,
মানে আমার মতো জঘন্য হাতের লেখা তোমাদের কারণ নেই, এটাই বলছি, মানে কেউ আবার উল্টো বুঝে নিও না। তো আমি তাড়াতাড়ি করে লিখছি, তো ওই জন্য এখানে ওইভাবেই লিখছি, তোমরা একটু ঠিকঠাক করে নিও, মুখে বলে দিই, তার জন্যই মুখে বলে দিচ্ছি। পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক। ওকে, তার জন্যই তোমাদের যখন আমি নোটসগুলো পাঠাই, তার জন্য কিন্তু কম্পিউটারে টাইপ করে নোটসগুলো পাঠাই। জানি এই আমার হাতের লেখা এত জঘন্য হাতের লেখা, তোমরা অনেকেই বুঝতে পারবে না কি হবে না হবে, ওটা নিয়ে হাতের লেখা বুঝতে বুঝতেই 2 ঘন্টা পার, তাই তো। তো তার জন্যই কম্পিউটারে টাইপ করে তোমাদের গ্রুপে আমি নোট পাঠাই, কষ্ট করি। তো যাই হোক, দেখো পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক। সার্বিক কথার অর্থ কি? সার্বিক কথার অর্থ কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। সর্বাঙ্গীন, রাইট। তাহলে সার্বিক মানে হচ্ছে সর্বাঙ্গীন, মানে তোমার সমস্ত দিকের বিকাশে সহায়তা করছে কে? কে? পাঠ্যক্রম। তাহলে তোমার সমস্ত দিকের অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করছে পাঠ্যক্রম। প্রশ্ন করো স্যার কিভাবে? উত্তর দেবো না আমি, বলো প্রশ্ন করো, উত্তর দেবো না, প্রশ্ন না করলে উত্তর দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। রাইট, তাহলে কি করে কি করে কি করে? হ্যাঁ বলো, আমি বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি বলবো। পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বা সর্বাঙ্গীন, একটা পাঠ্যক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করছে। সর্বাঙ্গীন বিকাশ বলতে আমরা কি বুঝি? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, তাই তো, এগুলোকেই তো আমরা সর্বাঙ্গীন বিকাশ বলি। তাহলে দৈহিক বিকাশটাই প্রথমে বলি। তাহলে দেখো দৈহিক বিকাশে কি করে সহায়তা করছে? তুমি তোমার ক্লাসে মনে করে দেখো তো, তোমাদের শরীরচর্চা নিয়ে কি কোনো ক্লাস হতো স্কুলে? শরীরচর্চা, তাই না? শারীর শিক্ষা বা শরীরচর্চা, এরকম তোমাদের হয়তো 7 নম্বর ক্লাসে বা 8 নম্বর ক্লাসে যাদের যে কটা ক্লাস হয়েছে, তাহলে সে কটা এই লাস্টের দিকের ক্লাসগুলোতে তোমাদের কর্মশিক্ষা, শরীর শিক্ষা, এই ধরনের ক্লাসগুলো কি হতো? প্রত্যেকেই বলবে হ্যাঁ হতো। তাহলে সেখানে তোমাদের কি কি করাতো? প্রিটি করাতো, তাই না? আমি কেন করছি? তাহলে প্রিটি করাতো, বা কি করাতো? তোমাদের বিভিন্ন ব্যায়াম করাতো, শবাসন, ভুজঙ্গাসন, যাই বলো না কেন, অনেক ব্যায়াম রয়েছে। তাহলে এই ব্যায়ামগুলো তোমরা করতে, তাহলে এই ব্যায়ামগুলো কি একটা পাঠ্যক্রমের মধ্যে পড়ছে না? মনে করে দেখো, তুমি সুস্থ দেহে, একটা মানুষের সুস্থ দেহে থাকে সুস্থ মন, এটা আমরা বলি, তুমিও বলো, তোমার মা বাবাও বলবে, পৃথিবীতে যত শিক্ষাবিদ, শিক্ষা মনোবৈজ্ঞানিক রয়েছে প্রত্যেকেই এই কথা বলবে যে সুস্থ দেহে থাকে সুস্থ মন। দেহই সুস্থ নেই তো মন কোথা থেকে সুস্থ হবে, তাই না? তোমার শরীর খারাপ, তোমার মন কি ভালো লাগবে আমি আজকে বিরিয়ানি খাবো? ভালো লাগবে না। তার মানে কি, তোমার শরীর যখন সুস্থ থাকবে তোমার মনটাও ভালো লাগবে, ফ্লেক্সিবল থাকবে, আনন্দদায়ক থাকবে, তাই তো। তার মানে আমি বলছি দৈহিক বিকাশ মানে যখন তুমি সেই ক্লাসে, শারীর শিক্ষা ক্লাসে তুমি ব্যায়াম করছো বা প্রিটি করছো, তার মানে কি, সেটা তোমার দৈহিক সুস্থতার জন্য তোমাকে সেই ক্লাসগুলো করানো হচ্ছে, সেটা তোমার ক্লাস, অর্থাৎ তোমার সেটা পাঠ্যক্রমের অন্তর্গত। এটা এই জন্য আমি বলছি দৈহিক বিকাশ। এবার বলো সামাজিক বিকাশ। তুমি সমাজে যখন চলাফেরা করছো, তুমি বাজারে যাচ্ছ, তোমার বাবার বন্ধুর সাথে কথা বলছো, তুমি রাস্তায় কোনো শিক্ষকের সাথে দেখা হলে সেখানে তুমি দাঁড়িয়ে কথা বলছো, তাহলে এই যে তোমার আচরণটা, এটাও তো তোমার একরকম শিক্ষা। আমি প্রথমেই বলেছি শিক্ষার্থী যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম। তাহলে যেহেতু এটাও একরকম শিক্ষা, তাহলে কি এটাও তো পাঠ্যক্রমের অন্তর্গত। সামাজিক আচরণ, তাই না? তারপরে আমি কি বললাম? মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ। এই যে তুমি যে ক্লাসে বসে ক্লাস করছো, তুমি আজকে আমার ক্লাসটা করছো, তোমার আজকের এই পাঠ্যক্রম বা আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য টপিক, এই টপিকের উপর যে তোমরা ক্লাস করছো, তোমাদের কি হচ্ছে? বৌদ্ধিক বিকাশ হচ্ছে। তোমরা কি আগে জানতে? আজকে ক্লাস করার আগে কি তোমরা বিষয়টা জানতে? এত কিছু জানতে? তোমরা হয়তো জানতে ও পাঠ্যক্রম, হ্যাঁ কারিকুলাম জানি, আমাকে পড়তে হবে, এটা ব্যাস জানি। এর বাইরে কি আর কিছু জানতে? দেখো এর মধ্যে কত বিষয়বস্তু লুকিয়ে রয়েছে, তাই না? আজকে সেটা আমি তোমাদেরকে আলোচনা করছি বলেই কিন্তু তোমাদের বৌদ্ধিক অর্থাৎ বুদ্ধির বিকাশ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে একটা পাঠ্যক্রম দেখো সর্বাঙ্গীন, একটা শিশুর বা শিক্ষার্থীর কিন্তু সর্বাঙ্গীন বিকাশ সাধন করছে। বুঝতে পেরেছো? তাহলে পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশে বা সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। তারপরে দেখো আমি বলছি পাঠ্যক্রম লক্ষ্য বা উদ্দেশ্য নির্ভর। কি বললাম? পাঠ্যক্রম লক্ষ্য বা উদ্দেশ্য নির্ভর। 6 নম্বর, তাই তো। আলোচনাগুলো আমি একটু ডিসকাসে ব্রিফ মানে ভালো মতোই করছি, কেন বলো তো? যেন তোমরা শুধু আমার নোটস বলে না, তোমরা নিজেরাও যেন 2-1 লাইন লিখতে পারো, তার জন্যই কিন্তু আমি আলোচনাগুলো একটু বড় করেই করছি, এক্সাম্পলগুলো ভালো মতো দেওয়ার চেষ্টা করছি। নোটস করাই আছে, পেয়ে যাবে। কি বললাম? পাঠ্যক্রম লক্ষ্য বা উদ্দেশ্য নির্ভর। এটা তো নতুন করে বলার কিছু নেই,
বুঝতেই পারছো পাঠ্যক্রম লক্ষ্য বা উদ্দেশ্য নির্ভর। কারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষার যদি বা একটা শিশুর যদি জীবনের লক্ষ্য থাকে, তাহলে পাঠ্যক্রমের লক্ষ্য বা উদ্দেশ্য থাকা তো অবশ্যই জরুরি, তাই না? কেন একটা দেখো, তোমার জীবনের প্রত্যেকের জীবনের কিন্তু কোনো না কোনো লক্ষ্য রয়েছে, রাইট? রয়েছে, তোমার জীবনেও রয়েছে, আমার জীবনেও রয়েছে, তোমার পাশে যে ক্লাস করছে তারও জীবনে রয়েছে, তোমার ভাই বা বোন তাদেরও জীবনে রয়েছে, তোমাদের মা বাবার প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো জীবনে লক্ষ্য রয়েছে। তার জন্য তোমার মা বাবা আজকে একটা জায়গায় প্রতিষ্ঠিত, তোমরাও সেই একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখো বা চেষ্টা করো, তাই তো? তাহলে দেখো, আমি বলছি লক্ষ্য বা উদ্দেশ্য নির্ভর। প্রত্যেকেরই জীবনে যেমন একটা লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, ঠিক তেমনই আমাদের জীবনে পৌঁছানোর জন্য কি প্রয়োজন? শিক্ষা প্রয়োজন। এই শিক্ষাটার কি শিক্ষা গ্রহণ করব? তাহলে পাঠ্যক্রমে যা থাকবে তাই তো আমরা শিখবো, তাই তো? তাহলে এই পাঠ্যক্রমেরও লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা নদী, এই যে এটা একটা নদী ধরো, তাহলে এই নদীটা ধরো, এই নদীর মধ্যে একটা নৌকা রয়েছে, ওকে? এই নদীটার মধ্যে একটা নৌকা রয়েছে বা জাহাজ রয়েছে, ওকে? একটা নৌকা বা জাহাজ রয়েছে। এইখানে যে ব্যক্তিগুলো রয়েছে বা যারা যারা রয়েছে বা কিছু, যে নাবিক যে নৌকাটা বা জাহাজটাকে পরিচালনা করছে, তার যদি লক্ষ্য না থাকে যে এই পয়েন্টটাতে হচ্ছে তার জায়গা, তার লক্ষ্য হচ্ছে এই পয়েন্টটাতে যাওয়ার, বুঝতে পেরেছো? আবার বলছি, একটা জাহাজের লক্ষ্য হচ্ছে এই পয়েন্টটাতে যাওয়ার। সমুদ্রে তোমরা যারা সমুদ্রে ঘুরতে গেছো বা দীঘা গেছো, পুরী গেছো, যেখানেই যাও না কেন, সেখানে সমুদ্রের মাঝখানে যখন চলে যাওয়া, চারিদিকটাই দেখবা শূন্য, আকাশ আর জল সব মিশে গেছে, তাই না? তাহলে একজন নাবিকের কিন্তু নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যে সে কোথায় যাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাচ্ছে না কোথায় যাচ্ছে, তার লক্ষ্য রয়েছে। এবার তার যদি লক্ষ্য নাই থাকে, তাহলে দেখো, হাওয়া, প্রচণ্ড বাতাস রয়েছে, তারপর ধরো জলের স্রোত রয়েছে, তাহলে এই বাতাস বা জলের স্রোতে কিন্তু এই জাহাজটাকে অন্যদিকে, যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে চলে যেতে পারে তো, রাইট? পারে। তাহলে দেখো, নাবিকের যদি লক্ষ্যটা থাকে, তাহলে বাতাস বা ঢেউ যেদিকেই যাক না কেন, তাহলে সেই দিকে কিন্তু কি হবে, সেই দিকে কিন্তু যেদিকেই নিয়ে যাক না কেন, নাবিকের লক্ষ্য যদি নির্দিষ্ট থাকে, তাহলে এই নৌকা বা জাহাজটা কিন্তু সেই নির্দিষ্ট লক্ষ্যেই পৌঁছাতে পারবে। আর যদি লক্ষ্য নির্দিষ্ট না থাকে, তাহলে দিক ভ্রষ্ট হবে, সে যেদিকে ইচ্ছা এদিকে হারিয়ে যেতে পারে, তাই তো? আমরা মাঝে মাঝে খবর পাই এগুলো। তাহলে কি বললাম, পাঠ্যক্রমেরও কিন্তু তেমনই একটা লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, যার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে বা একজন শিশুকে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। বুঝতে পেরেছ? নেক্সট আমি পয়েন্ট দিয়েছি, পাঠ্যক্রম শ্রেণীকক্ষের মধ্যে ও বাইরে বিস্তৃত। এটাও আমি অনেকবার বলে দিলাম, আর নতুন করে বলছি না। পাঠ্যক্রম বলবো না বলবো? বলো, তোমরাই বলো। পাঠ্যক্রম শ্রেণীকক্ষের মধ্যে ও কি বললাম, বাইরে বিস্তৃত। পাঠ্যক্রম শ্রেণীকক্ষের মধ্যে ও বাইরে বিস্তৃত। তার মানে দেখো, শ্রেণীকক্ষ, তোমরা যেখানে ক্লাস করছো বা শিক্ষালয়, সেই শিক্ষালয়ের মধ্যে একটা শ্রেণী, যে ঘরটাতে তোমরা ক্লাস করছো, শুধু কি সেখানেই যা শিখছো বই খাতা থেকে সেটাই পাঠ্যক্রম? না। আমি প্রথমেই বলেছি, মুদালিয়ার কমিশনের রিপোর্টটা তোমরা যদি একটু মনে করে দেখো, সেখানে বললাম শ্রেণীকক্ষে, পাঠাগারে, খেলার মাঠে, বাজারে, যেখানে সব জায়গা থেকেই আমরা কিন্তু যা কিছু শিখি সেটাই পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রম যেমন শ্রেণীকক্ষের মধ্যে অবস্থিত রয়েছে, ঠিক শ্রেণীকক্ষের বাইরেও কিন্তু ছড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেকটা জায়গা থেকে অনবরত কিছু না কিছু শিখছি, তাহলে এই শেখাটাই কিন্তু পাঠ্যক্রম। বুঝতে পেরেছ? তাহলে পাঠ্যক্রম শ্রেণীকক্ষের মধ্যে ও বাইরে বিস্তৃত। এর লাস্ট পয়েন্ট আমি তোমাদের দিয়েছি, পাঠ্যক্রম চাহিদা ও সামর্থ্য ভিত্তিক। পাঠ্যক্রম চাহিদা ও সামর্থ্য ভিত্তিক। আমি আর পাঠ্যক্রম কথাটা লিখলাম না, চাহিদা ও সামর্থ্য ভিত্তিক। তাহলে দেখো, চাহিদা ও সামর্থ্য ভিত্তিক আমি কেন বললাম? চাহিদা, একজন শিশু, পাঠ্যক্রমটা কে পড়বে? শিশু বা শিক্ষার্থী পড়বে তো,
তাই তো? পাঠ্যক্রমটা কার জন্য? একজন শিশু বা শিক্ষার্থীর জন্য। তো সে যখন পাঠ্যক্রমটা পড়ছে তার চাহিদা ও সামর্থ্যের উপর ভিত্তি করেই কিন্তু পাঠ্যক্রমটা নির্ধারণ করা হচ্ছে। প্রথমেই বললাম অভিজ্ঞ ব্যক্তির দ্বারা নির্ধারিত, সেখানে যখন আমি বললাম বা পূর্ব নির্ধারিত পয়েন্টে যখন আমি ডিসকাস করলাম সেখানে আমি বলে দিলাম একজন শিশু বা শিক্ষার্থীর চাহিদা বা তার মধ্যে যেটুকু সামর্থ্য রয়েছে, ক্লাস 1-এর বাচ্চার মধ্যে যেটুকু শেখার সামর্থ্য রয়েছে বা ক্লাস 11-এর স্টুডেন্টের মধ্যে যা কিছু শেখার সামর্থ্য রয়েছে, তাহলে প্রত্যেকটা স্টেজে কোন বয়সের শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারবে সেটা যারা মনোবৈজ্ঞানিক দিক ভালো মতো জ্ঞান অর্জন করেছে বা মনোবৈজ্ঞানিক দিকটা যাদের মধ্যে ভালো মতো রয়েছে বা দর্শনটা যাদের মধ্যে ভালো মতো রয়েছে, তারাই তো সেই দিকগুলো বিচার বিবেচনা করে স্টুডেন্টসদের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করতে পারবে। বুঝতে পেরেছ? তাহলে পাঠ্যক্রম একজন শিশু বা শিক্ষার্থীর চাহিদার উপর নির্ভর করে কিন্তু পাঠ্যক্রম নির্ধারণ করা হয়। একজন শিশু বা শিক্ষার্থীর সামর্থ্যের উপর ভিত্তি করে, সামর্থ্য অর্থাৎ সে কতটুকুটা নিতে পারবে, তার কতটা ক্যাপাবিলিটি রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, তার উপর নির্ভর করে কিন্তু পাঠ্যক্রমটা কি করা হয়? নির্ধারণ করা হয়। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 8টা পয়েন্ট। আরও পয়েন্ট হয়, তোমরা অনেকেই বলো, ইউটিউবে দেখি কমেন্ট করো, হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করো, স্যার 8 নম্বরের জন্য এত বড় লিখতে হবে? এর আগে কি একটা বেশ আলোচনা করছিলাম, তখন তোমরা আমাকে বলছিলে। তো যাই হোক, তো 8 নম্বরের জন্য আমি সেইটা বলছি না। 8 নম্বরের জন্য তোমাদের মোটামুটি 7টা বা 8টা পয়েন্ট লিখলেই যথেষ্ট, তার বেশি প্রয়োজন হয় না, তাই তো? এবার শুধু পয়েন্ট লিখে ছেড়ে দিলাম, আর কিছু করলাম না, তাহলে হবে না। তোমাকে পয়েন্ট লিখে তার এগেনস্ট পয়েন্টের মধ্যে তোমাকে 3-4 লাইন লিখতে হবে, তবেই তুমি নাম্বারটা পাবে। আর তুমি শুধু পয়েন্ট লিখে নাচছো একদম দারুণ পরীক্ষা দিয়েছি, হবে না। শুধু পয়েন্ট লিখে চলে আসলে কি নাম্বার দেবে? তুমি 50% বা 40% নাম্বার পাবে। 8 থাকলে তুমি শুধু 8টা পয়েন্ট লিখে চলে আসো, তোমাকে 2 বা 3 দিবে, তার বেশি দেবে না, তাই না? তো 8-এ 8 পাওয়া যায়, তার মানে কি করতে হবে? তোমাদের টেকনিকগুলো আমি গ্রুপে বলেইছি এর আগের দিন, আবার নতুন করে এখানে বলছি না, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। তো সেই টেকনিকগুলো ভালো মতো অ্যাপ্লাই করবে আর নোটসগুলোকে ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করো, আত্মস্থ করার চেষ্টা করো। মুখস্থ বিদ্যা নয়, আবার বলছি, মুখস্থ বিদ্যা নয়। তোমরা মানে টপিকটাকে, বিষয়টাকে বোঝার চেষ্টা করো। বিষয়টা তুমি যদি বুঝতে পারো না, আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমরা প্রত্যেকে তোমরা যারা আমার গ্রুপে রয়েছো বা যারা গ্রুপে এখনো ইনক্লুড হওনি, প্রত্যেকে হয়তো শুধু ভিডিও দেখো, তো প্রত্যেকেই কিন্তু তোমরা নিজেরাই নোট লিখতে পারবে যদি টপিকটাকে বুঝতে পারো। এইটা আমার বিশ্বাস, কারণ আমি এইটাই কিন্তু এই থিওরি অ্যাপ্লাই করি। মুখস্থবিদ্যা সেটা 1-এর বাচ্চা, 5-এর বাচ্চা, 11-এর বাচ্চা সবাই মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু টপিকটাকে বুঝতে কজন পারে? তোমরা যখন চাকরির ইন্টারভিউ দিবে, যারা চাকরির পরীক্ষা দাও, তাদের কিন্তু মুখস্থবিদ্যা ধরবে না। যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা কিন্তু অতটাও বোকা নন, তারা প্রত্যেকেই জানে যে আমি স্টুডেন্টদেরকে বা একটা শিশুকে শিক্ষা দেওয়ার কাজে নিযুক্ত করছি বা সেখানে আমি তাকে যুক্ত করব, ইনি কতটা জানেন, ইনি কি মুখস্থ করে এসছেন না ইনি কতটা জানেন, তোমার নলেজটাকে কিন্তু, তোমার নলেজের ডেপথটাকে কিন্তু উনি চেক করবেন। বুঝতে পেরেছো? সুতরাং মুখস্থ বিদ্যা নয়, তোমরা টপিকটাকে বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে আমি তো রয়েছি তোমাদের, তার জন্য আমি এক্সট্রা 2 দিন ক্লাস রেখেছি, আমি তো বুঝিয়ে দিচ্ছি। যদিও সব ভিডিও তোমাদের আমি প্রাইভেট করি না, যারা গ্রুপে রয়েছে তারা তো সব ভিডিওই পাচ্ছই, আর যারা গ্রুপে এখনও ইনক্লুড হওনি, তো তারা যে কটা পাচ্ছ বা পেয়েছো তাদের জন্য ঠিকই আছে। তবে সব ক্ষেত্রেই বলবো তোমরা কিন্তু টপিকটাকে বোঝার চেষ্টা করো, নোটস তোমরা নিজেরাই বানাতে পারবে। আর যারা সময় পাও না বা মা বাবার সাথে হেল্প করো, কোনো কাজ করো, তারা গ্রুপে ইনক্লুড হও বা তোমরা নোটসের জন্য আমার প্রত্যেকটা নোটসগুলো তোমাদের খুব উন্নত মানের আমি চেষ্টা করি করার, কারণ প্রত্যেকের থেকে তোমাদের নোটসটা যেন ডিফারেন্ট হয়। আর যিনি খাতা দেখবেন ওনার যেন মন আকর্ষিত করতে পারো তোমরা, তোমাদের নোটস পড়ে যেন যিনি খাতা দেখবেন তিনি যেন ইমপ্রেস হন আর তোমাদের মন খুলে প্রাণ ভরে যেন নাম্বার দেন, আমি এটাই চেষ্টা করি। সুতরাং সবার নোটস ওই জন্য আমি এক করি না, কারণ তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় টিউশন পড়ো, আমি তাদের প্রত্যেকেই খুব ভালো পড়ান আমি জানি, প্রত্যেকেই খুব ভালো বোঝান এটাও আমি জানি, কিন্তু আমি চাইবো নোটস যখন তোমরা লিখবে তখন তোমরা যেন ডিফারেন্ট ওয়েতে লেখো। তার জন্যই তোমাদের যখন এই পরীক্ষাগুলো নিই আমি দেখি কে কতটা ডিফারেন্ট লিখেছো। আমার নোট তো লিখছোই, পাশাপাশি 1-2 লাইন কি
এক্সট্রা কেউ লিখেছো তাদেরকে আমি ফুল মার্কস দিই, না তো আমি প্রত্যেকেই 8-এ 7, 7.5 এরকম নাম্বার দিই। বুঝতে পেরেছো? তাহলে চলো আজকের ক্লাস এইটুকুই থাকলো। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের জন্য যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হতে পারো। আবারও বলে দিচ্ছি, গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে তোমার নাম এবং ক্লাস লিখে SMS করো। তোমাদের জন্য যে গ্রুপ রয়েছে বয়েজ গ্রুপ এবং গার্লস গ্রুপ, সেই গ্রুপে আমি তোমাদের যুক্ত করে নেব। তবে আজকের ক্লাসে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টাটা।